যে এই জরিপ কারা করেছে, কাদের মতামত নেওয়া হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা ফান্ড করতেছে। মানে আমাদের দেশে ধরেন, আমাদের দেশ না সারা পৃথিবীব্যাপী, ইউএসএতেও তো মানুষ কি অন্তর্বাস পড়বে সেটাও একটা জরিপ করে ফেলে ওরা। হ্যাঁ, তো ওই ফান্ডিং ইজ ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন আপনি কোনো একটা ওষুধ, আপনি হয়তো যে ওষুধটা পৃথিবীব্যাপী স্বীকৃত, হ্যাঁ, বা কোনো একটা ডায়েট, কিছুদিন পর দেখবেন যে ওই ডায়েটটা যে ভুল ছিল আর এক দল এসে বলতেছে। সো প্রত্যেকটা জরিপের অন্তর্নিহিত একটা উদ্দেশ্য আছে, কারা ফান্ড করতেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যে দুইটা সংস্থার কথা বলেছেন, বিআইজিডি, তো আমি একজন রিপোর্টার হিসেবে আমি একটু পড়ার চেষ্টা করেছিলাম পত্রপত্রিকায়, এটা নিয়ে খুবই আগ্রহ দেখলাম। কিছুদিন আগে সানেম নামে একটি সংস্থা, তারাও একটি জরিপ করেছে। এখন এসব জরিপের খুব ঘাটতি আর কি। তো আমি এই দেশের একজন নাগরিক হিসাবে আবু সাইদ খানের মতো আমারও সংশয় যে এই জরিপের যে ফলাফল, এগুলো হয়তো নির্দেশিত আর কি, মানে কি রেজাল্ট আমি চাচ্ছি সেটা ঠিক করে তারপরে জরিপটা করা হয়। আচ্ছা, রিজভিন, আপনি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করেন বা এই রিপোর্টগুলো করেন, সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির অবস্থা মানে কোন পর্যায়ে রয়েছে। আমরা যেটি দেখেছি যে 2025 সালে রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে এবং আমাদের রিজার্ভ এখন 30 বিলিয়ন ক্রস করেছে, যেটি 20 বিলিয়নের নিচে নেমে গিয়েছিল। এটি নিয়ে আপনি কি বলতে চান, যেহেতু সামনে নির্বাচনও আছে? না, এক ধরনের আমরা সংকটময় সময়ে ছিলাম। আমি যদি বলি শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, সেইটির যদি আপনি এইভাবে চিন্তা করেন যে কোভিড কালের পরে 2022, 23, 24 এই সময়কালে আমরা আসলেই একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে গেছি এবং এইটা আরও খুব সংকটটা আরও ঘনীভূত হয়েছে বিকজ অফ রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ওইটা আসলে আপনার হাতের নিয়ন্ত্রণের বাইরে। এখন আমরা তো আমদানি নির্ভর একটি দেশ, আমাদের শিল্পের কাঁচামাল বলি, খাদ্যপণ্য বলি, আমাদের এটা আমদানির উপর নির্ভর করতে হয়। এবং কোভিডের সময়ে আমাদের মানুষের যাতায়াত, যেটা আমরা রেমিটেন্স নিয়ে, যেহেতু আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এখন রেমিটেন্স এবং রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক, তো দুটো জায়গাতেই আমাদের ভাগ্যক্রমে আমরা রেমিটেন্স ওই সময় বেশি আসে। এখন ধরেন $2 বিলিয়ন প্লাস রেমিটেন্স আসতেছে আমাদের অন অ্যান অ্যাভারেজ যদি আমি বলি, এবং সর্বোচ্চ রেমিটেন্স আসা রেকর্ডও হয়েছে। কোভিডকালেও একবার এরকম একটা রেকর্ড হয়েছিল। তো কোভিডের থেকে আজকে পর্যন্ত যদি আপনি বলেন, আমরা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে ছিলাম, সেই ক্রিটিক্যাল সময় থেকে উত্তরণের পথে আমরা যাচ্ছি। এইটা আমি একজন জার্নালিস্ট, আমরা তো আবার এটাও দেখেছি যে যখন এই গত বছর আন্দোলন চলছিল, তখন বিদেশে এরকম ক্যাম্পেইনও হয়েছিল যে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবে না প্রবাসীরা। সেটিও কি এর প্রভাবের কারণ ছিল? অবশ্যই নেতিবাচক একটা প্রভাব থাকতে পারে, কিন্তু আপনার মনে রাখা দরকার সে সময়ে আমাদের টাকা পাচার এটা কিন্তু খুব বেশি ছিল। সেই টাকা পাচারটা মনে হয় একটু কমেছে। তো যারা টাকা পাচার করে তারা তো ব্যাগ ভরে টাকা নিয়ে যায় না, তারা ওই হুন্ডি হাওলা এগুলো করে। ধরেন সৌদি আরব, আমাদের মিডল ইস্টের যে হাবটা, এই হাবের যে রেমিটেন্সটা বাংলাদেশে আসার কথা ছিল, সেই রেমিটেন্সটা বাংলাদেশে আসে নাই। ওই যারা টাকা পাচার, বড় পাচারকারী, তাদের প্রতিনিধিরা ওখানে বসে ওই ডলার অর পাউন্ড অর আপনার বিদেশি মুদ্রা, কুয়েত মানে দিনার, দিরহাম, এগুলো তারা কালেক্ট করে, এইখানে তাদের স্বজনের কাছে টাকা পৌঁছে যায়। সো এই প্রক্রিয়ায় ওই আমাদের বিদেশি মুদ্রাটা আসতো না। সেইটি এখন আমার মনে হয় যে টাকা পাচার একটু কমেছে, যে কারণে রেমিটেন্সটা আসছে। আবার আপনি ওই যে প্রচারণার কথা বললেন, এরকম নেতিবাচক প্রচারণা এখনও কেউ কেউ আবার করতেছে। সো এইটা বাংলাদেশের মানুষের, এটা হলো মানে এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আর কি। আমরা তো এখন এরকম প্রচারণাও দেখছি সোশ্যাল মিডিয়া, যে ভারতে যারা আছেন প্রবাসীরা এখন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবেন, সেরকমও দেখতে পাচ্ছি। আমি আপনাকে ওই জায়গাটাই নিতে চাচ্ছি যে যখন যার পছন্দ তার পক্ষে একদল প্রচারণা করে আর একদল বিপক্ষ অন্যরকম প্রচারণা করে। সো আমরা সবসময় আমরা দেশটাকে প্রায়োরিটি দেই না। এখন ভারতের প্রসঙ্গ যেহেতু আসে, মানে ভারত থেকে কি আসলে আমাদের রেমিটেন্স আসে কিনা সেটির প্রশ্ন। ভারত থেকে রেমিটেন্স আপনি ফর্মাল চ্যানেলে আসে না, কিন্তু ইনফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসে। কিন্তু ভারতের যারা এখানে কাজ করে বরং আউটওয়ার্ড রেমিটেন্স বেশি বলতে পারেন আপনি। বাংলাদেশ থেকে আমার জানা মতে, এটা একটা গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, তারা বলেছিল অ্যাবাউট $4 বিলিয়ন রেমিটেন্স চলে যায়, আউটওয়ার্ড রেমিটেন্স। বাট যেটা হিসাবে আসে না আমার মনে হয়, ধরেন আমার বাড়ি খুলনা বিভাগে, তো খুলনার যে সীমান্তবর্তী যে জেলাগুলো,
এইখান থেকে কিন্তু প্রচুর মানুষ দৈনিক যাতায়াত করে, মাসিক ভিত্তিতে থাকে, এইগুলো তো আপনি পকেটে পকেটে আসে, হাতে হাতে আসে। সো এটা আপনি তথ্যগত দিকটা স্পষ্ট থাকে না।